দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আবারও বিদেশ সফরে গেছেন। গতকালকে তিনি ইতালির রাজধানী রোমে গেছেন। সেটা নিয়ে নানা খবর রটছে। সেটা নিয়ে বড় খবরের মধ্যে একটা রয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা প্রতি মাসে অন্তত একবার করে বিদেশ সফরের রেকর্ডটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন, যেটা বাংলাদেশে যে কোনো সরকার প্রধানের ক্ষেত্রে এটা একটা বিরল রেকর্ড। এরকম রেকর্ড বাংলাদেশের আর কোনো সরকার প্রধান করতে পারেননি। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস একটা অনন্য উচ্চতায় উঠেছেন বটে। এই আলোচনা যেমন চলছে, তেমনি তিনি ইতালিতে যাওয়ার পরে সেখানে কোন ধরনের প্রতিবাদের মুখে পড়লেন, কোন ধরনের স্বাগত জানানোর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার সফর শুরু হলো, সেগুলো আলোচনা আসছে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বড় যে ট্রল হয়েছে সেটা হচ্ছে তাকে বিমানবন্দরে আয়োজক কর্তৃপক্ষ অর্থাৎ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত যে বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে গিয়েছেন তিনি, সেই FAOর কোনো প্রতিনিধি কিংবা ইতালি সরকারের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাননি। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত। সেটা নিয়েও যথেষ্ট হাসি তামাশা হচ্ছে। এই হাসি তামাশার মধ্যে যেটা ফেসবুকে আরও বেশি ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠক হচ্ছে না। ইতালির প্রধানমন্ত্রী তাকে সময় দেননি, অর্থাৎ তিনি তার ইতালি সফরটা মূলত কোনো গুরুত্বপূর্ণ মিটিং ছাড়াই শেষ হচ্ছে। এবং সেটার সঙ্গে ট্রল করে অনেকে আবার এই ছবিও সংযোজন করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ইতালিতে গিয়েছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী, অথচ প্রফেসর ইউনূসকে বিমানবন্দরে ইতালি সরকারের কিংবা আয়োজক কর্তৃপক্ষের একটা প্রতিনিধিও স্বাগত জানায়নি। এরই মাঝে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হবে, এই ধরনের কথা আমি কোথাও বলিনি। অথচ গণমাধ্যমে খবর হচ্ছে যে এই বৈঠকটা হবে কিন্তু হচ্ছে না। এই অনেকগুলো ব্যাপার চলছে প্রধান উপদেষ্টার ইতালি সফরকে কেন্দ্র করে। সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব। ওখানে কেমন সম্বর্ধনা পেলেন, কেমন বাধার সম্মুখীন হলেন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এমন কথা কেন বলছেন, তার না বলা সত্ত্বেও গণমাধ্যম কিভাবে খবর তৈরি করছে সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতালি সফরে গিয়েছেন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ করতে তিনি গিয়েছেন। সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা হচ্ছে যে এই জায়গায় ইতালি সফরে এরকম একটা আয়োজনে তার যেতে হবে কেন, সেরকম আলোচনা যেমন হচ্ছে, তেমনি ইতালি সরকারের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। ইতালি সরকারের আমন্ত্রণও ছিল না, ইতালি সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না, তাকে বিমানবন্দরে কেউ স্বাগত জানায়নি, এরকম ট্রল হচ্ছে। এরকম ট্রল শুরু করেছেন মূলত আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ার শায়ের। তিনি চিফ অ্যাডভাইজার গবের দেওয়া ইতালিতে পৌঁছানো একটা ছবি এবং পোস্ট শেয়ার দিয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন, তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। তিনি ফেসবুকে লিখেছিলেন যে যাদের দাওয়াতে অংশগ্রহণ করতে গেলেন সেই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO এর কোনো প্রতিনিধি অথবা ইতালি সরকারের কেউ আপনাদের গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত হলো না, এলো কেবল নিজ দেশের রাষ্ট্রদূত, বিষয়টি বেদনার। এই পোস্ট যখন তিনি করেছেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ইতালিতে গতকালকে বিমানবন্দরের বাইরে এবং আজকে যে জায়গায় তিনি FAOর এই অনুষ্ঠানে ভাষণ দেবেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের ঘটনা আমরা দেখছি। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। সেই বহু ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার একটা অংশ আপনারা দেখে নিতে পারেন।
সেখানে মনে হচ্ছে যে যে আয়োজনটা সেই আয়োজনটা আওয়ামী লীগের ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সেই উপস্থিতিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখানেও প্রধান উপদেষ্টা বড় ধরনের বাধার সম্মুখীন হলেন। এই ভিডিওটা যখন আপনাদেরকে দেখালাম তখন আরেকটি ভিডিও আপনারা দেখে নিন। সেখানে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছেন ইতালিতে বসবাসরত বাঙালিরা, এবং সেখানে একটা দুইটা ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে প্রধান উপদেষ্টার এই স্বাগত জানাতে আসা লোকসংখ্যা মাত্র 29 জন। আমরা এই লোকসংখ্যা যেহেতু কম এবং ভিডিওটা ছোট, সেহেতু লোকসংখ্যা গোনার অবকাশ রয়েছে। আমরা গুনে দেখেছি সেখানে লোকসংখ্যা 29 জন। তাহলে প্রধান উপদেষ্টার মানে যে দপ্তর কিংবা পিআর দপ্তর, তারা যথাযথ পিআর প্রমোশন করতে পারেননি ইতালিতে, যেন তাকে স্বাগত জানাতে আসতে পারে প্রচুর সংখ্যক লোক। যে সংখ্যক লোক তাকে তার মানে এই ইতালি যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করলো, তাকে নানা ধরনের ধিক্কার দিল, সেই সংখ্যা যখন শত শত কিংবা হাজারের কাছাকাছি কিংবা হতে পারে হাজারের বেশি, সেখানে তাকে স্বাগত জানানো লোকের সংখ্যা কেন মাত্র 29 জন হবে? এই ক্ষেত্রে সরকারের মানে প্রধান উপদেষ্টার টিমে যারা রয়েছেন কিংবা প্রধান উপদেষ্টার এই সফরগুলো যারা মেনটেন করেন কিংবা ওখানকার রাষ্ট্রদূত, তারা কি করলেন সেটাও একটা বড় বিষয়। এই খবরগুলো যখন দেখছি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালির প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎ দিচ্ছেন না, মিটিং হচ্ছেন না, এই খবরগুলো ছড়িয়ে পড়েছে। এই খবর যখন ছড়িয়ে পড়েছে তখন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন যে তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন, ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এমন কথা কোথাও আমি বলিনি। সেখানে তিনি বলছেন যে এমন কথা তিনি কোথাও বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই কথা জানিয়েছেন। স্ট্যাটাসে শফিকুল আলম লিখেছেন, কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসোস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে সফর সংক্রান্ত বিষয়ে বাসোস বা কোনো সংবাদপত্র তার সঙ্গে যোগাযোগ করেনি। কি হাস্যকর ব্যাপার! রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসোস খবর দিচ্ছে যেটা, সেটা নাকি সরকার থেকে জানানো হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রধান উপদেষ্টার খবর ভুল খবর কিংবা মিথ্যা খবর দিচ্ছে। এর চাইতে দুঃখের ব্যাপার কি হতে পারে? যেটা আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে স্ট্যাটাস দিয়ে জানাতে হচ্ছে যে এই ধরনের কোনো কথা তিনি বলেননি। ব্যাপারটা কি তার কথাটা সত্য, নাকি বাসোস যে সংবাদটা প্রচার করেছে সেই সংবাদটাই সত্য? পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকটা অ্যারেঞ্জ করা যায়নি ঘোষণা দেয়া সত্ত্বেও, তাই এখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন যে তিনি এই কথা বলেননি। কোনটা আসলে সত্য সেটা বুঝে ওঠাটা মুশকিল। তিনি বলছেন যে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। পাশাপাশি সফরকালে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেও উল্লেখ করেছিলেন। এই উচ্চ পর্যায়ের উচ্চতাটা কতটুকু সেটাও একটা বড় ব্যাপার। এর আগে আমরা দেখেছিলাম যে ইংল্যান্ড সফরে যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা, মানে দেখা হলো না, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যখন দেখা দিলেন না, তখন শফিকুল আলম প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এখন কানাডা সফরে রয়েছে। পরবর্তীতে পরের দিনই জানা গেল যে না, তিনি কানাডা সফরে না, তিনি দেশেই রয়েছেন। অর্থাৎ এই প্রেস উইংয়ের নানা সময় নানা ধরনের খবর দেয়া এবং মানে খবরের চাইতে প্রচারটা বেশি করতে চাওয়ার ব্যাপারটা আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করেছি। তবে শফিকুল আলম স্পষ্ট করেছেন, আমি কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সফর সময়সূচি নির্ধারিত ছিল না। তিনি আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদন সংশোধন করবে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম যেগুলো ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যম, তারা তো ইচ্ছা করলেই সংশোধন করতে পারবে, কিন্তু বাসোস কিভাবে ভুল খবর দেয়, বাসোস কিভাবে আপনার দেয়া তথ্যের বাইরে
খবর করে, এখানেই মনে হচ্ছে যে গোড়ায় গণ্ডগোল রয়েছে। হয় এখানে কোনো এলোমেলো ঘটনা ঘটেছে, আপনি বলেছিলেন এরকম বৈঠক হবে, এই কারণে বাসস সেটা প্রচার করেছে, প্রকাশ করেছে, পরবর্তীতে এই বৈঠকটা অ্যারেঞ্জ করা যায়নি, এখন আপনি বলছেন যে এরকম কোনো কথা বলিনি। কোনটা সঠিক? আপনার বক্তব্যটা সঠিক নাকি বাসসের দেয়া সংবাদটা সঠিক? এটা নিরূপণ করাটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন। যাই হোক, দেশে যখন সেনাবাহিনীকে নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই উত্তেজনা বিরাজ করার মাঝে ভারতীয় গণমাধ্যম যখন খবর দিচ্ছে যে সেনাপ্রধান সৌদি সফর বাতিল করেছেন, ঠিক সেই সময় গুরুত্বহীন একটা সফর, মানে এফএওর একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাওয়া, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে প্রধান উপদেষ্টার এই সফর না করলেও পারতেন কিনা এই আলোচনাও কিন্তু রয়েছে। যাই হোক, তিনি সফর করলেন এবং রেকর্ড অব্যাহত থাকছে। প্রতি মাসে একটা করে সফরের যে রেকর্ড, সেই রেকর্ড অব্যাহত থাকছে এবং আমার মনে হয় যে ফেব্রুয়ারি পর্যন্ত যতদিন তিনি দায়িত্বে রয়েছেন এই রেকর্ডটা অব্যাহত থাকবে এবং আমরা বাঙালি জাতি হিসেবে ইতিহাসের পাতায় কোনো একদিন গর্ব করে বলতে পারবো যে আমাদের রাষ্ট্রপ্রধান, মানে আমাদের সরকার প্রধান কোনো একটা সময়, কোনো একটা সরকারের আমলে অন্তত প্রতি মাসে একটি করে বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ বিদেশ সফর, যে সফর থেকে বাংলাদেশের জন্য অনেক কিছু অর্জন হয়েছে, শত শত হাজার হাজার মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে, বহু কিছু এসেছে বাংলাদেশে। সেই আসার পেছনে একটা করে প্রতি মাসে বিদেশ সফরের রেকর্ড করেছিলেন আমাদের নোবেলজয়ী, আমাদের গর্ব প্রফেসর ইউনূস। সেই ব্যাপারটা আমাদের গর্বের হয়ে থাকুক, কোনোভাবেই যেন সমালোচনার না হয়, কোনোভাবেই যেন কলঙ্কের না হয়, সেই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।